তো আমি চাইলে তিনটা হাতে তিনটা হাইড্রোজেন দিতে পারি, রাইট? আর আমি চাইলে কিন্তু ধরো যে কোনো একটা হাতে, এখানে ওইচ থাকলো, যে কোনো একটা হাতে একটা অ্যালকাইল দিলাম, অ্যালকাইল হিসেবে মিথাইল দিলাম। এখন এরকম হতে পারে যে আমি দুইটা হাতে অ্যালকাইল দিলাম, দিতে পারি না? আবার চাইলে আমি তিনটা হাতেও দিতে পারি। আমি যে তিনটা হাতে অ্যালকাইল দিলাম, তিনটা অ্যালকাইল আমি সেম দিছি, আমি চাইলে ভিন্ন ভিন্ন অ্যালকাইলও দিতে পারি, পারি না? আচ্ছা, তো এখন এই যে কার্বনের তিনটা হাত খালি দেখাইছিলাম, তিনটা হাতে আমি বিভিন্ন জিনিস অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি চাইলে এটাকে এখন ক্লাসিফাই করতে পারি। কিভাবে ক্লাসিফাই করতে পারি? প্রথমটাতে যে কার্বনটা, যেই কার্বনটা কার্বক্স মানে আমার ফাংশনাল গ্রুপের সাথে যুক্ত, সেই কার্বনটা কি ডিরেক্টলি কোনো কার্বনের সাথে যুক্ত না ডিরেক্টলি হাইড্রোজেনের সাথে যুক্ত? হাইড্রোজেনের সাথে। আমরা এখন যেটা হিসাব করবো যে ডিগ্রির একটা হিসাব আছে না, যে এত ডিগ্রি কার্বন, এত ডিগ্রি অ্যালকোহল, এত ডিগ্রি অ্যালডিহাইড, এরকম কিছু ডিগ্রির হিসাব আছে, ডিগ্রির হিসাবটা করবো। তাহলে যেহেতু এখন আমার ডিগ্রির হিসাবটা কিভাবে হবে, মনোযোগ দিয়ে শুনবা। হাইড্রক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা ডিরেক্টলি যতজনের সাথে, যতটা কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। তাহলে এখন এই হাইড্রক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা কি ডিরেক্টলি কারোর সাথে যুক্ত কোনো কার্বনের সাথে? না স্যার। না স্যার। তাহলে জিরো কোনো ডিগ্রি নাই, এটা ডিগ্রির ক্লাসিফিকেশনের মধ্যে এটা আসবে না, বাদ। এখানে এই যে কার্বনটা হাইড্রক্সিল গ্রুপের সাথে যুক্ত, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি? একটা। একটা। দিস ইজ 1 ডিগ্রি, এটাকে আমরা বলি প্রাইমারি। এটাকে কি বলি? প্রাইমারি। প্রাইমারি। আচ্ছা, এরকম আরেকটা প্রাইমারির एग्जांपल কি হতে পারে? ধরেন CH3 CH2 CH2OH। এই OH টা কার সাথে কানেক্টেড? এই যে কার্বনের সাথে, যেটা আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম, তাই না? এই যে কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড? সে আবার ডিরেক্টলি একজনের সাথে কানেক্টেড। কয়জনের সাথে? একজনের সাথে। এটাও 1 ডিগ্রি। এখন দেখেন পরেরটা কত ডিগ্রি তাহলে বলেন? 2 ডিগ্রি। দিস ইজ সেকেন্ডারি। সেকেন্ডারি। আচ্ছা, এর পরেরটা ডিরেক্টলি কয়জনের সাথে কানেক্টেড? 3 জনের সাথে। 3 জনের 3 সাথে। ডিগ্রি বা টারশিয়ারি। টারশিয়ারি। পরেরটা কয়জনের সাথে কানেক্টেড? 3টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা না? না স্যার। না 3 স্যার। না স্যার, দেখেন এই যে কালো দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে বন্ডটা কিন্তু এই কার্বনের সাথে, রাইট? জি স্যার। বন্ড কার্বনের সাথে, এই কার্বন ডিরেক্টলি একটার সাথে কানেক্টেড, এখানেও ডিরেক্টলি একটার সাথে কানেক্টেড, এখানেও ডিরেক্টলি একটার সাথে। তার মানে এটা কি? এটাও 3 ডিগ্রি বা এটাও টারশিয়ারি। স্যার উপরের 1 ডিগ্রিটা একটু আরেকবার বললে। 1 ডিগ্রির উপরে আরেকবার বলবো, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই জিনিসটা আমি রিমুভ করছি পুরোটা। ধরেন এরকম CH3 CH H CH H OH। OH টা যে কার্বনের সাথে কানেক্টেড, সেটা কয়জনের ডিরেক্টলি কার সাথে কানেক্টেড? একটা কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এটাকে শর্টলি লিখতে কি লেখা যায়? CH3 CH2 CH2 OH। এটা 1 ডিগ্রি না? জি স্যার। বুঝতে পারছেন? স্যার ওকে, তাহলে আমরা মোটামুটি ডিগ্রির হিসাব দিয়ে স্ট্রাকচার বুঝে গেলাম। এখন আমার একটা জিনিসের एग्जांपल বলেন, সেটা হচ্ছে অরবিটাল স্ট্রাকচার অফ অ্যালকেন। আরেকবার বলেন স্যার। CH3 CH H CH H OH। OH টা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত? ডিরেক্টলি একটা স্যার। একটা। যে প্রশ্ন করছে সে বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে 1 ডিগ্রি। এখন আমরা যেটা দেখবো অরবিটাল স্ট্রাকচার দেখব। অরবিটাল স্ট্রাকচার অফ অ্যালকেন। এবার আমাকে বলেন, আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 1s2 2s2 2px2 2py1 2pz1, রাইট? জি স্যার। তাহলে এখন অক্সিজেনের যদি sp3 সংকরণ হয়, তাহলে অক্সিজেন অরবিটাল স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? ধরেন এখানে একটা কার্বন দিলাম আমরা,
অক্সিজেনের এখন যে sp3 সংকরণ আছে, sp3 সংকরণ হলে নতুন কয়টা অরবিটাল পাওয়া যায়? 4টা পাওয়া যায়, প্রত্যেকই কি হয় sp3 হয়, তাহলে নতুন পাবেন 4টা, প্রতিটা চারটা sp3 পাবেন আপনি, রাইট? তাহলে এটাও একটা sp3, এটাও একটা sp3, এটাও একটা sp3, এটাও একটা sp3, 4টা sp3 পাওয়া গেল। এখন কথা হচ্ছে যে আমার কাছে যারা যারা এই sp3 সংকরণে পার্টিসিপেট করলো, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের পড়াশোনা, আপনারা পড়ছেন পানির মধ্যে অক্সিজেনের সংকরণ কত, এটা পড়ার জন্য আপনারা পড়ছেন, আমি ওইটাই জিজ্ঞেস করছি আপনাদেরকে। এখানে ইলেকট্রন এই যে দুইটা, 4টা, 2 2 4, 4 একে 5, 5 একে 6, তাহলে 6টা ইলেকট্রন আছে এখানে, তার মানে আমার কাছে আছে ইলেকট্রন 6টা। তো নতুন যে সংকরিত অরবিটাল sp3 পেলাম, নতুন 4টা প্রত্যেকই সমশক্তির না? জি স্যার। তাহলে সমশক্তির প্রত্যেকটা অরবিটালে সমান সংখ্যক ইলেকট্রন দিতে হবে অ্যাকর্ডিং টু হুন্ডের রুল। জি স্যার। তাহলে আমি আগে প্রত্যেককে একটা একটা করে দিলাম, একটা 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 করে দিলাম। এখন আমার কাছে বাকি কয়টা? আরো 2টা। জি স্যার। আমি 2টা তো সবার মধ্যে ভাগ করে দিতে পারবো না, তাহলে আমি 2টা যেটা করলাম, আমি হচ্ছে 2টা এইভাবে প্রথম উপরের 2টাকে 2টা করে দিলাম, এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম। এই 2টার মধ্যে, নিচের 2টার মধ্যে কোনো বন্ড হলো? নিচের 2টা কি কোনো জোড়া হলো না বিজোড় অবস্থায় আছে? বিজোড় অবস্থা। যোজনী বন্ধন মতবাদ অনুযায়ী কেউ যদি এই বিজোড়গুলোকে একটা একটা করে ইলেকট্রন দেয়, তাহলে তারা তাদের সাথে একটা বন্ড করতে পারবে। ধরুন আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, জি স্যার। আর এখানে একটা কার্বন দিলাম, আমি কার্বন দিলাম, মানে কার্বন হচ্ছে যে একটা sp3 কার্বন। sp3 কার্বন মানে কার্বন আবার তার সাথে একটা বন্ধন করবে এইভাবে, কার্বনের আবার এইদিকে 3টা থাকবে এরকম। তো এদিকে একটা হাইড্রোজেন, 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 ধরুন এখানে 2টি ইলেকট্রন, তাহলে এখানে কার্বন একটা ইলেকট্রন দিল। জি স্যার। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে একটা কার্বন আর এই 3টা হাইড্রোজেন, তার মানে আসলে অবস্থাটা কি দাঁড়ালো দেখেন, এটা হচ্ছে অক্সিজেন, রাইট? তাহলে আর এই দুটা কি বন্ধনে অংশগ্রহণ করলো না? এই দুটো হচ্ছে মুক্ত জোড়া। মুক্ত জোড়া। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো দেখেন, কার্বন আছে, কার্বনের কাছে হাইড্রোজেন কয়টা? 3টা। জি স্যার। এই কার্বনটার কার সাথে বন্ড হইছে? একটা, এই কার্বনটা যে এখানে অক্সিজেনের সাথে একটা বন্ড হইছে না, দেখেন মার্কার পয়েন্ট দেখেন। ওকে, তাহলে অক্সিজেনের সাথে বন্ড হইছে, আর অক্সিজেনের সাথে কার একটা বন্ড আছে? হাইড্রোজেনের বন্ড আছে, জি আর স্যার। অক্সিজেনের 2টা লোন পেয়ার রয়ে গেছে না? জি স্যার। এই যে 2টা লোন পেয়ার। পানিতে এরকম ছিল না স্ট্রাকচার যে H? জি স্যার, 2টা লোন। এক্স্যাক্টলি পানির মতো স্ট্রাকচার না? আমি এখানে কিন্তু হাইড্রোজেনটাকে এভাবে দেখেছি, এভাবে দেখানো উচিত না আসলে, এটাকে দেখানো উচিত কাইন্ড অফ এভাবে। আরেকবার একটু বলবো? এইটা কি বুঝতে পারছিলেন যে শুরুর দিকে যেটা আঁকছিলাম? না স্যার। বুঝেন নাই? একটা sp3 সংকরিত অরবিটাল কিভাবে আঁকতে হয় সেটা কি জানেন? সংকরণ করছেন ছোটবেলায়? জি স্যার। সংকরণ আবার পড়বেন আজকে, তাহলে দেখবেন সবকিছু পারবেন। আমি আবার আপনাদেরকে নতুন করে শিখাই। 4টা নতুন sp3 পাওয়া গেল, তাহলে 4টা sp3 তাদের মতো করে 3 ডাইমেনশনালে অবস্থান করবে। আমি সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আবারও ছবি আঁকে। হাইব্রিডাইজেশন। হ্যাঁ, হাইব্রিডাইজেশন। সংকরণ বুঝেন না আপনি, হাইব্রিডাইজেশন বুঝেন। এবার বুঝছেন? তাহলে এখন প্রতিটা সংকরায়িত যে 4টা sp3 অরবিটাল পাইলাম, প্রত্যেকের কাছে আমার 6টা ইলেকট্রন ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেককে আগে একটা একটা করে দিলাম, দেওয়ার পরে ইলেকট্রন বাকি রইলো 2টা, তাই আমি প্রথম 2টাকে একটা একটা করে দিয়ে দিলাম। তাহলে প্রথম 2টার জোড়া হয়ে গেছে, তারা বন্ধনে পার্টিসিপেট করতে পারবে না। এখন যদি ব্যাপারটা এমন হয় যে ধরেন এইদিকে একটা হাইড্রোজেন আসলো, এসে একটা ইলেকট্রন দিয়ে এই অক্সিজেনের সাথে এখানে একটা সমযোজী বন্ধন গঠন করলো, আর এদিকে একটা কার্বন আসলো, বাট কার্বনটাও sp3 সংকরিত কার্বন। sp3 সংকরিত কার্বন বলতে কি, ধরেন আমি যদি বলি মিথেনের কথা, মিথেন, তাহলে আপনারা অবশ্যই জানেন যে কার্বনের সাথে এরকম 4টা অরবিটাল থাকে, প্রতিটাতে একটা করে হাইড্রোজেন আসে, মনে পড়ে? আমি জাস্ট একটু শর্টলি দেখানোর চেষ্টা করছি। তা আমি ধরে নিলাম যে এখানে মিথেন না, আসলে মিথাইল। মিথাইল মানে কি, এখানে একটা হাইড্রোজেন নাই, এখানে একটা ইলেকট্রন থেকে যাবে, তাই না? জি স্যার। মনে করেন একদম আগের দিনের পড়ালেখা মনে করেন, আমি আবারও একটু সহজ করে রাখি। ইলেকট্রনটাই অক্সিজেনের সাথে আসে যুক্ত হবে। যখন হচ্ছে কার্বনের sp3 সংকরণ হয়, তখন প্রত্যেক কার্বনের কাছে একটা একটা করে ইলেকট্রন থাকে না প্রতিটা জায়গায়? জি স্যার। পরে হাইড্রোজেন এসে একটা একটা করে ইলেকট্রন দিয়ে তার সাথে আবার কি করে সমযোজী বন্ধন করে তো মিথেন বানায়, তাই না? জি স্যার। তো এইটার ক্ষেত্রে ধরেন আমার যেটা হইছে যে 3টা হাইড্রোজেন পড়ছে কার্বনের সাথে, আরেকটা হাইড্রোজেন আসে না, যদি এরকম অবস্থা থাকে ধরেন, এরকম অবস্থা, তাহলে মিথাইল না এটা আসলে?
জি স্যার। মিথাইল কখন যে এই কার্বনটার তো একটা ইলেকট্রন খালি, সে তো চাইলেই অক্সিজেনের সাথে সেই ইলেকট্রনটা শেয়ার করে এখানে এটা বন্ধ করতে পারে এরকম করে। পারে স্যার। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা কার্বন, এই যে দুইটা ইলেকট্রন, হাইড্রোজেন হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন হাইড্রোজেন। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি দেখাতে পারি, এই ছবিটা যদি মুছে ফেলাই, তাহলে এটার যে অরবিটাল চিত্র আঁকলাম, অরবিটাল চিত্রটাকে এখন আমি হচ্ছে সংকেত দিয়ে প্রকাশ করলাম, প্রতীক সংকেত দিয়ে, এটাই সেই জিনিস না? জি স্যার। তাহলে এটা পানি যেরকম উল্টা ভিয়ের মতো, এখানেও সেম ভাবে কি এটা উল্টা ভিয়ের মতো না? জি স্যার। পানিতে যেরকম বন্ধন কোণ 104.5 ডিগ্রি, এখানেও বন্ধন কোণ কত হওয়া উচিত? 104.5 ডিগ্রি। কেন পানিতে বন্ধন 104.5 ডিগ্রি? বাস আজকে পড়বেন, আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিই। ক্লু হচ্ছে ভ্যাসপার থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন লন থিওরি। পেয়ার বন্ড পেয়ার। হ্যাঁ ওই তো ওইটাই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিটা আপনারা পড়বেন, ঠিক পেয়ার আছে? তত্ত্ব। জি স্যার। তো আমরা অরবিটাল স্ট্রাকচার মোটামুটি বুঝলাম। নাও কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ বলেন। স্যার এই যে 6 দিয়া কি বোঝাইতেছেন? 6 দিয়ে বুঝাইতেছি এখানে ইলেকট্রন কয়টা, যারা সংকরণে অংশগ্রহণ করলে এস একটা পি তিনটা, এই তিনজন চারজনের মধ্যে কয়টা ইলেকট্রন ছিল? 6টা। 6টা, হ্যাঁ। হ্যাঁ ওইটাই আমি 6 দিছি, যে 6টা ইলেকট্রন আছে, তাহলে 4টা সমশক্তির sp3 এখন আমাদের 6টা ভাগ করে দিতে হবে, তাহলে হুন্ডের নীতি অনুযায়ী ভাগ করে দিব। ওইভাবে ভাগ করছিলাম, প্রত্যেককে একটা একটা করে দেওয়ার পর আরো বাকি রয়েছে 2টা, তাই ওই যে উপরে 2টাকে 2টা করে দিয়ে দিচ্ছি। দেখো কালো দিয়ে দেখাচ্ছি হচ্ছে 6টা ইলেকট্রনকে, লাল দিয়ে দেখাচ্ছি বাকিগুলোকে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এখন আমি এটা রিমুভ করছি। এখন আসেন নোমেনক্লেচার বা নামকরণ। আপনারা যুগ যুগের নামকরণ বাংলায় শিখে আসছেন, বাংলায় শিখে আসার সবচেয়ে বড় প্রবলেমটা কথা সেটা একটু পরে টের পাবেন। তবে যুগ যুগের নামকরণ শেখার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস একটু শিখাই নিব। নামকরণ বলতে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই দেখবেন যে সিলেবাস লিখে নোমেনক্লেচার, নামকরণ আইপিএসসি পদ্ধতিতে নোমেনক্লেচার। তো আইপিএসসি পদ্ধতিতে নোমেনক্লেচার শেখার আগে আপনারা আগে শিখে আসছেন, বাট আমি আজকে আপনাদেরকে কিছু বেসিক রুলস এর কথা বলবো, খুবই সামান্য কিছু রুলস, আমি তো সবটা বলতে পারবো না। নামকরণের উপরে দেখা যাবে 4-5টা ক্লাস নিতে পারি চাইলে, কিন্তু সেটা তো আর পসিবল না আপনাদের এই সিলেবাসের সাথে, সামঞ্জস্যপূর্ণ না। শুধুমাত্র জাস্ট চ্যাপ্টারের শুরুতে কয়েকটা নামকরণ দেখানো, সেটাই। বাট আমি যেটা করবো আজকে আপনাদেরকে শুরুতেই হচ্ছে নামকরণের যে কিছু বেসিক রুলস বলে দিব, যেগুলোর জন্য যেগুলো থাকলে আমাদের নামকরণটা খুব সহজ হবে, আমরা ইজিলি প্রত্যেকটা চ্যাপ্টারে নামকরণ করতে পারবো। তো আমি যেটা করবো এখন, প্রথমে ফার্স্ট অফ অল যে রুলস গুলো বলবো, এই রুলস গুলো কিন্তু পরের চ্যাপ্টার গুলোর জন্য আমি বলবো না, আমি অ্যালকোহলের জন্য বলবো, অ্যালডিহাইড গ্যাসের রুলস গুলো বলবো না, ধামাধাম নামকরণ করবো। ব্যাপারটা মনে থাকবে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নোমেনক্লেচারের সময়, নামকরণ করার সময় আপনাকে একটা প্রথম রুলস, সেটা হচ্ছে যে নামকরণের 3টা পার্ট থাকবে। নামকরণের 3টা পার্টসের মধ্যে প্রথম হলো প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপরে সাফিক্স। অনেকে এটা জানে, প্রিফিক্সে কি বসে? প্রিফিক্সে বসে ব্রাঞ্চ। ওয়ার্ড রুটে কি বসে? মেইন চেইনে কার্বন নাম্বার, মেইন চেইন। মেইন চেইনে যে কার্বন, মেইন চেইনে যতগুলা কার্বন আছে সেই কার্বন অনুযায়ী ওয়ার্ড রুটের নাম হবে। সাফিক্সে কি বসবে? সাফিক্স হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। মেইন ফাংশনাল গ্রুপ বলতে আসলে কি বোঝায়? যদি কোন একটা যোগে একাধিক ফাংশনাল গ্রুপ থাকে, একাধিক ফাংশনাল গ্রুপের মধ্যে যেটা হয়, কোন একটা ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অনেক বেশি থাকে, এটাকে আমরা বলি মেইন বা বস। তো বসের নাম সব সময় সাফিক্সে বসে। এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন মেইন চেইনে কার্বন সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটার ওয়ার্ড রুট, যেমন আমরা জানি যে তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন, রাইট? আপনি এন বসেছেন নামের শেষে, তো এটা অ্যালকেন, তাই রাইট? অ্যালকেন, এল এন। তাহলে এই যে এন, এটা আসছে কিসের জন্য? একক বন্ধনের জন্য, কার্বন কার্বন। এ এল কে ই এন, অ্যালকিন, ইন আসছে কেন? কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য। তাহলে আসলে এখানে দুটোর মধ্যে কমন কোন অংশটা? অ্যালক, এটাকে বলি আমরা ওয়ার্ড রুট, মূল শব্দ। এন বা ইনটা ডিপেন্ড করছে কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন আছে তার উপরে ভিত্তি করে। তাহলে মূল শব্দটা হচ্ছে অ্যালক। তাহলে বলেন তো মিথেনের মূল শব্দ কি? মেথ বা ওয়ার্ড রুট। তাহলে 2 কার্বনের যে অ্যালকেন, তার ওয়ার্ড রুট কি হবে? ইথেন না ইথ? ইথ। তাহলে 3 কার্বনের কি হবে? প্রোপেন না প্রোপ? প্রোপ। 4 কার্বনের পিউট। পিউট। 5 কার্বনের পেন্ট। 6 কার্বনের হেক্স। এই তো বুঝে গেছেন। তাহলে এই জিনিসটা হচ্ছে ওয়ার্ড রুট, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি ওয়ার্ড রুট বুঝলাম, ব্রাঞ্চ বুঝলাম, সাফিক্স বুঝলাম, রাইট? তাহলে আমি এখন একটা আপনাদেরকে একটা গ্রুপ, 3টা গ্রুপ লিখে দেব। গ্রুপ এ, গ্রুপ বি,
গ্রুপ সি, গ্রুপ এ তে আছে অ্যালকাইল, নাইট্রো, হ্যালোজেন, অ্যালকক্সি। এরা গ্রুপ এ তে আছে, ঠিক আছে। এদেরকে আমি নামকরণে গ্রুপ এ তে ভাগ করলাম। গ্রুপ বি তে কারা থাকবে? গ্রুপ বি তে থাকবে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, সরি ট্রিপল বন্ড তো আবার এটাকে গ্রুপ বি নাম দিলাম। আর গ্রুপ সি তে থাকবে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, NH2। এই যে গ্রুপ বি যারা আছে দুজনের প্রায়োরিটি সেম। এদেরও প্রায়োরিটি সেম। প্রায়োরিটি সেম মানে ধরেন একাধিক জিনিস একটা যৌগে আছে, তখন আপনি নামকরণের সময় কিভাবে প্রায়োরিটি দিবেন? প্রায়োরিটি সেম। যখন প্রায়োরিটি সেম আসবে তখন আমরা আসলে যেটা করব অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাব। নামকরণ করতে গেলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা নাম লিখবো। আগে যেটা অ্যালফাবেট আগে আসবে সেটাকে আমরা আগে স্থান দিব। জিনিসগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। গ্রুপ এ তে যারা আছে তাদের কোনো সাফিক্স নাম নাই, তারা সবসময় প্রিফিক্সে বসে। গ্রুপ বি তে যারা আছে তাদের কোনো প্রিফিক্স নাম নাই, তাদের সবসময় সাফিক্স। অল টাইম লেখা উচিত না, অলওয়েজ লেখা উচিত, অলওয়েজ প্রিফিক্স। আর যারা গ্রুপ বি তে আছে তাদের অলওয়েজ সাফিক্স। যারা গ্রুপ সি তে আছে তাদের সাফিক্স প্রিফিক্স দুইটাই আছে, ঠিক আছে। অ্যালকাইল যদি থাকে তাহলে নাম হবে অ্যালকাইল, এটা থাকলে নাম হবে নাইট্রো, এটা থাকলে নাম হবে হ্যালো, আর এটা থাকলে নাম হবে অ্যালকক্সি। ডাবল বন্ড থাকলে নাম হবে ইন, ট্রিপল বন্ড থাকলে নাম হবে ওয়াইন, রাইট? তার মানে ডাবল বন্ড বিশিষ্ট কোন একটা জায়গায় ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডের নামটা আমি কখনোই প্রিফিক্সে লিখতে পারবো না, ঠিক আছে? ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। প্রিফিক্সে বসাবো সবসময়, সাফিক্সে বসবে না। এবং নাম হবে এরকম অ্যালকাইল, ধরো যদি মিথাইল থাকে তাহলে নাম হবে মিথাইল, নাইট্রো, এরকম। একাধিক যদি থাকে একই যৌগে তখন আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে চিন্তা করব। ধরেন নাইট্রো আছে, মিথাইলও আছে, তাহলে নাইট্রোর মিথাইলের মধ্যে প্রথম অ্যালফাবেটটা কি? নাইট্রোর এন আর মিথাইলের এম। তাহলে এখন আমি হিসাব করবো যাচ্ছা যে এম আগে না এন আগে, সেভাবে নামকরণটা করবো। সেটা দুই একটা নামকরণ করলে বুঝবেন, এটা যদি আপনারা অলরেডি করছেন তারপর। এখন আসেন যে গ্রুপ সি, গ্রুপ সি তে যারা আছে তাদের সাফিক্স নাম হয় প্রিফিক্স নাম হয়। কখন কোনটা বসবে? ধরেন কোন একটা যৌগে COO আছে, অ্যালকোহলও আছে, তাহলে আপনি দুজনেরই সাফিক্স নাম আছে। যেমন COO সাফিক্স নাম হচ্ছে ওয়িক অ্যাসিড, COO সাফিক্স নাম হচ্ছে ওয়িক অ্যাসিড। আমি এটা কেটে লিখি, কর্নারে লেখা যাচ্ছে না, আমি বাম পাশটা মুছলাম, ঠিক আছে? জি স্যার। যেহেতু এই পার্টটা বলা হয়েছে এবং তো গ্রুপ সি তে যারা আছে তাদের সাফিক্স নাম প্রিফিক্স নাম দুইটাই হয়। তাহলে গ্রুপ সি এর সাফিক্স প্রিফিক্স কি হয়? কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স হচ্ছে ওয়িক অ্যাসিড, প্রিফিক্স নাম নাই, এটা সবসময় সাফিক্স হিসেবেই বসে, মানে এটা হচ্ছে বস। এটা কখনোই প্রিফিক্সে বসবে না, নামের শুরুতে এটা কখনোই বসবে না, এটা সবসময় নামের শেষেই বসবে। এবং এই গ্রুপ সি তে যারা আছে যত নিচ থেকে উপরের দিকে যাবা প্রায়োরিটি বাড়বে, কিন্তু আগের গুলা থেকে কোনো প্রায়োরিটি বাড়া বা কমার কোনো টেন্ডেন্সি ছিল না, সবার প্রায়োরিটি সেম ছিল। সেম ছিল। বাট এই ক্ষেত্রে প্রায়োরিটি ইনক্রিজ করবে যত তুমি নিচ থেকে উপর দিকে যাবে। CHO অ্যালডিহাইডের যদি সাফিক্স নাম হয় তাহলে হবে এল, আর যদি হয় প্রিফিক্স নাম তাহলে অক্সো হইতে পারে, ক্ষেত্র বিশেষে ফরমাইলও হয়। যদি কিটোন থাকে তখন নামের শেষে যুক্ত হবে ONE আর প্রিফিক্স হলে হবে অক্সো। যদি অ্যালকোহল হয় নামের শেষে হবে অল আর প্রিফিক্স হবে হাইড্রক্সি। যদি NH2 হয় তাহলে হবে নাম হবে হচ্ছে অ্যামিন আর প্রিফিক্স হবে অ্যামিনো, ঠিক আছে?
এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা স্যার যাদের যেটা কিনা সাফিক্স নাম আছে, নামের শেষে বসবে যেটা, সেটা তো কখনোই প্রিফিক্স নাম না, সেটা নিয়ে আমার টেনশন করতে হচ্ছে না। বাট যাদের সাফিক্স প্রিফিক্স দুটোই আছে, তখন আসলে আমি কোনটা বসাবো নামের ক্ষেত্রে? মাথায় রাখতে হবে এইভাবে, এই ক্ষেত্রে প্রায়োরিটিটা এইভাবে দিব আমরা, যদি সিডা বলে উপস্থিত থাকে কোন একটা যোগে, তাহলে বাকি সবাই প্রিফিক্সে বসবে। যদি বাকিদের কি উপস্থিত থাকে, সিডিএইচও বা সিও বা ওএইচ বা এনএসও যেই থাকুক না কেন। পয়েন্ট বুঝতে পারছেন? আরেকবার একটু স্যার মানে সিডাব্লিউএইচ, সিএইচও, সিও, ওএইচ, এনএসও এদের মধ্যে সবচেয়ে বস হলো সিডাব্লিউএইচ, যার অবস্থান যত উপরে তার প্রায়োরিটি তত বেশি। ধরেন একটা যোগ এরকম একটা আছে, সাপোজ সেটা আমি একটা एग्जांपल দিয়ে দেখাই। স্যার বলেন। স্যার মানে কথা স্পিডটা একটু যদি আস্তে আস্তে বলতেন স্যার, ক্যাচ করতে পারতেছি না। আচ্ছা ওকে। গ্রুপ সি তে যারা আছে তাদের উপর থেকে নিচ থেকে উপরের দিকে গেলে প্রায়োরিটি বাড়ে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি বাম পাশে একটা যোগ লিখছি, যোগটাতে দেখেন গ্রুপ সি এর দুইটা মেম্বার আছে, একটা সিডাব্লিউএইচ আর একটা ওএইচ। এখন আপনি বলেন তো, নাম যদি করতে যান, নামে তো আপনি কার্বন সংখ্যা হিসাব করবেন, এখানে কার্বন আছে একটা, দুইটা, তিনটা। তো 3 কার্বনের আমার ওয়ার্ড রুট আমি জানি, রাইট? তাই না? জি আমি স্যার। সেই অনুযায়ী নাম লিখতে পারবো। সিডাব্লিউএইচ সব সময় সাফিক্সে বসে এবং তার কোনো প্রিফিক্স নাম নাই, তাহলে নামের শেষে আমাকে তাকে বসাইতে হবে এবং নামের শেষে আমি ওয়াইক অ্যাসিড বসাবো। অ্যালকোহলের কি বসাবো? অ্যালকোহলের কি অল বসাবো না হাইড্রোক্সি বসাবো, কোনটা প্রশ্ন এখানে? হাইড্রোক্সি। কেন হাইড্রোক্সি? কারণ স্যার এখানে যেটা উপরে অবস্থান করবে সেটার হবে সাফিক্স নাম, আর যেটা নিচে আছে, যার অবস্থান নিচে, সে যদি থেকে যোগে, তাহলে তার নাম হবে কি নাম? প্রিফিক্স নাম। বুঝতে পারছেন? তাহলে আমরা নামকরণে চলে যাই এখন। তার মানে কি স্যার, নিচ থেকে উপরে গেলে প্রায়োরিটিটা যখন বাড়তে থাকবে, হুম। তখন যদি OH আর কিটোন একই গ্রুপে থাকে, তাহলে কিটোনকে প্রায়োরিটি দেব। এক্স্যাক্টলি, তখন ওএইচ হয়ে যাবে হাইড্রোক্সি হয়ে যাবে ওএইচ। এক্সাম্পলটা আবার একটু যদি বলতেন ভালো হতো। আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। আরেকটা एग्जांपल দিই, ধরেন এই যোগটার ক্ষেত্রে গ্রুপ সি এর দুজন আছে, একটা NH2 একটা OH। এখন আমাকে বলেন তো আমি কোনটাকে সাফিক্সে লিখবো, কোনটাকে প্রিফিক্সে লিখবো? স্যার ওএইচ কে সাফিক্সে প্রিফিক্সে আমি OH অবস্থান করছে উপরে, তাহলে এটা সাফিক্স নাম হবে, কারণ OH এর উপরে কেউ এখানে নাই। OH এর উপরে কেউ কি যোগে আছে? না স্যার। তাহলে এটা সাফিক্স, এটা সাফিক্স হিসেবে বসবে। আর NH2 যদি নিচে অবস্থান করে, তাহলে সেটা কোথায় বসবে? প্রিফিক্সে। প্রিফিক্স। এখন এটা বোঝার আরেকটা সহজ উপায় বলি আপনাদেরকে। ধরেন কোন একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রেসিডেন্ট দুজনে ইনভাইটেড। বলেন তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কার? প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্টের? প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের ক্ষমতা বেশি স্যার, যদিও বাংলাদেশে দাম নাই। কি বলছে বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এই যে প্রেসিডেন্ট যদি একটা প্রোগ্রামে ইনভাইটেড থাকে এবং প্রাইম মিনিস্টার একই প্রোগ্রামে ইনভাইটেড থাকে, দুজনই উপস্থিত, বস কে এখানে? প্রেসিডেন্ট। এখন ধরেন প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্টও ইনভাইটেড, বাট প্রাইম মিনিস্টার এই মুহূর্তে, প্রেসিডেন্ট এই মুহূর্তে উপস্থিত নাই, তাহলে বস কে? প্রাইম মিনিস্টার। ধরেন আছে পিএম, প্রেসিডেন্ট আছে, পিএম আছে, ওবায়দুল কাদের আছে, ওকা। তাহলে এই তিনজনই যদি একই সাথে উপস্থিত থাকে, তাহলে বস হচ্ছে প্রাইম, কি বলে, প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নাম ধরেন সিডাব্লিউএইচ, প্রেসিডেন্টের সাফিক্সে বসলে বাকিদের কি সাফিক্স বসার কোনো সুযোগ আছে? না স্যার। বাকিরা সবাই কিসে বসবে? প্রিফিক্সে। এখন ধরেন প্রেসিডেন্টও নাই, পিএমও নাই, শুধু আছে ওকা, তাহলে বস কে এখন? ওকা। জি স্যার। তার মানে ওবায়দুল কাদের হচ্ছে যে NH2। জি স্যার। কি বুঝতে পারছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখন হচ্ছে আমাদের যোগের নামকরণ, যেটা অ্যালকোহলের নামকরণ, সেটা আমরা চলে যাই। তার মানে স্যার যেটা বস সেটাকে আমরা আগে সাফিক্সে নিয়ে আসবো নাকি স্যার? হ্যাঁ, আর বাকি সব প্রিফিক্সে চলে যাবে। ও ইয়েস স্যার। এবার দেখেন, আমি একটা নাম লিখি, CH3 CH3, এটার নাম কি বলেন তো? ইথেন। ইথেন। স্যার CH3 CH2 OH। স্যার এখানে গ্রুপ A উপস্থিত? না স্যার। গ্রুপ B উপস্থিত? না স্যার। গ্রুপ না সি। স্যার। না স্যার। উপস্থিত সর্বোচ্চ। তাহলে এখন আমার প্রিফিক্সে কিছু বসবে? গ্রুপ সি এর তো একজনই আছে, তাহলে এর তো বস, এ তো ওবায়দুল কাদের এখন। জি স্যার। তাহলে এখন কি হবে বলেন? এখানে কয়টা কার্বন? দুইটা। দুই ইথানল। কার্বনের ওয়ার্ড রুট কি? ইথ। ইথানল। ইথ আগে ধৈর্য, আমি জানি ইথানল, কেমনে ইথানল হচ্ছে সেটা জানেন না আর কি। না স্যার। ওয়ার্ড রুট কি? ইথ। আচ্ছা, জি স্যার। এখন কার্বন কার্বন কি একক বন্ধন না দ্বিবন্ধন? একক একক বন্ধন। বন্ধন। একক। তাহলে ANE। এখন বলেন আমাকে, এখানে কি আছে? অল আছে, তাই না?
আর ই রিমুভ হবে। অল হইলো, তাহলে ইথেইনল হলো না? জি স্যার। স্যার ই আর ও এর মধ্যে ই কাটা যাবে। স্যার ই রিমুভ হবে। স্যার ভাওয়েল। মাথায় রাখবেন ওয়ার্ড রুটের পরে আপনি যে একটা এন লিখছেন, এন কিন্তু এক ধরনের ফাংশনাল গ্রুপ, অলও একটা ফাংশনাল গ্রুপ। সবসময় মাথায় রাখবেন ওয়ার্ড রুটের পরে আফটার ওয়ার্ড রুট যে ফাংশনাল গ্রুপ লিখছেন, যেটা পরে আরেকটা লিখছেন, এই সামনের এটা শেষ এবং ওটা শুরু, শেষ এবং শুরুতে আপনাকে একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। একটা ভাওয়েল থাকলে তারপর একটা কনসোনেন্ট আসবে, আবার একটা ভাওয়েল আসতে হবে, আবার একটা কনসোনেন্ট, আবার ভাওয়েল, আবার কনসোনেন্ট। বাট এই যোগটাতে দেখেন শুরুতে একটা ভাওয়েল ছিল এ, ওয়ার্ড রুটের পরে, কিন্তু ওয়ার্ড রুটের আগে না, ওয়ার্ড রুটের পরে। এন কিন্তু ওয়ার্ড রুটের পরের অংশ, এখানে একটা ভাওয়েল, তারপরে এন কি একটা কনসোনেন্ট, তারপরে একটা কি ভাওয়েল আসছে। অল যোগ করতে গেলে আবার একটা ভাওয়েল চলে আসে না? তারপরে দেখেন ভাওয়েলের পরে ও একটা ভাওয়েল, তারপরে এল হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে এখন ভাওয়েল কনসোনেন্ট যদি দুইটা যদি ভাওয়েল পাশাপাশি আসে তখন কি করবো? তখন আগের ভাওয়েলটা কেটে দিব, তাহলে ইটা কাটা যায়, সেখান থেকে নাম হয় ইথানল। রাইট? ওকে, এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা আরেকটা নামে যাব। ধরেন এই যৌগটার কথা যদি আমরা বলি, CH3 CH2 CH2 OH, আরেকটা যৌগ লিখলাম CH3 CH OH CH3। তাহলে এই যে প্রথম যৌগটার নাম কি স্যার? ধুম করে বলে ফেলুন, প্রোপানল। স্যার আগের যে এটাও কি স্যার? ইথানলটা, এটাও প্রোপানল স্যার। জি স্যার। দুটোই এটা তো প্রোপানল না? প্রোপানল 2। না স্যার। হ্যাঁ, ওকে, একটা 1 একজন একটা আমাকে বলছে স্যার একটা 1 আর একটা 2, 1 2 কেন আসছে? আপনাদের কাছে কোনো অ্যানসার আছে? জি স্যার। নাম্বারিংটা কেন আনা হয়েছে যুগে যুগে? আর 2 নাম্বার কার্বনে ওইটা স্যার কার্যকরী মূলকগুলো। কার্যকরী মূলক। কার্যকরী স্যার মূলক। কার্যকরী মূলকটা যেটা আগে আচ্ছা, ওকে আসবে ওকে ওইটা। ওকে, পজ। এটাও প্রোপানল, এটাও প্রোপানল, দুইটাই প্রোপানল। আপনি যদি এটাকে অক্সিডেশন করেন, এটা 1 ডিগ্রি একটা অ্যালকোহল, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পরে কি পাওয়া যায়? অ্যালডিহাইড পাওয়া যায় স্যার। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? কিটোন পাওয়া যায় স্যার। কিটো দুইটার বিক্রিয়া কি সেম হলো না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। হ্যাঁ, আপনি বলছেন। এমন ধরেন আপনাদের একজনের নাম হলো সামথিং, ধরেন আপনাদের একজনের নাম হলো অনিক, তো অনিক নামে আপনাদের সেকশনে ধরেন আরো কয়েকজন আছে। এখন অনিক নামে যে আপনাদের সেকশনে আরো কয়েকজন আছে, ধরেন হঠাৎ করে আমি এসে বললাম আমি অনেক কে আছো দাঁড়াও, সবাই দাঁড়ালে একসাথে 10 জন দাঁড়ালো, 10 জন অনেক ছিল তোমাদের সেকশনে, সমস্যা। আমি বললাম প্রোপানল কে আছো দাঁড়াও, দুইটা প্রোপানল দুইটাই দাঁড়াইলো, কোন প্রোপানল সেটা কিন্তু আমি বলি নাই, নাম কিন্তু প্রোপানল দুজনেরই। এখন পয়েন্ট হচ্ছে আমি যদি গিয়ে ক্লাসে স্পেসিফিক্যালি এটা বলতাম যে অনেক আছে কিনা দাঁড়াও, অনেকের বাসা হচ্ছে রামপুরা, ঠিক আছে, অনেকের বয়স এত, অনেকের হাইট এত, অনেক আজকে এই জামা পরে আসছে, তাহলে কি 10 জনের 10 জন দাঁড়াইতো না স্পেসিফিক্যালি একজন দাঁড়াইতো? একজন। স্যার একজন দাঁড়াইতো। তো ওই 10 জন অনেক, তাদের আণবিক সংকেত একই রকম কিন্তু তাদের গাঠনিক সংকেত একই রকম না, স্ট্রাকচার সেম না, তাদের রিঅ্যাকশনও সেম না। তো যেহেতু এরকম ঝামেলা একটা ঘটতেছে, একই যৌগে দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, যেখানে কিনা ওএইচ গ্রুপটা বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, হয়তোবা সেটা স্ট্রাকচারালি দেখা যায়, বাট নাম দেখে বোঝার কোনো উপায় নেই আমি যেখানে দুইটা নাম লিখছি। তো আইইউপিএসসি এই প্রবলেমটাকে দূর করার জন্য আসলে নাম্বারিংটা নিয়ে আসছে, যে আমি নাম লিখবো বাট এমন ভাবে নাম লিখবো যেন নাম লিখলে আমি নারী নক্ষত্র সবকিছু জানি। দ্যাট ইজ এই নাম্বারিংটাকে নিয়ে আসা হয়েছে, নাম্বারিং নিয়ে আসা হয়েছে দ্যাট ইজ, এবং এই জন্য নাম্বারিংটা করা হয়। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, আপনারা এটা অলরেডি জানেন। তাহলে এটা প্রোপানল 1। আবার আপনি চাইলে নামটাকে এভাবে লিখতে পারেন, প্রোব, এটা হলো ওয়ার্ড রুট, এ এন ইটা কাটা যাবে 1 অল, ঠিক আছে। আবার এটাকে আপনি লিখতে পারেন প্রোপানল 2, ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম আমরা। তো এটা তো শুধুমাত্র গ্রুপ সি উপস্থিত এরকম একটা যৌগ হলো, তাহলে স্যার গ্রুপ বি উপস্থিত এরকম একটা যৌগ দেখেন, তাহলে ধরেন গ্রুপ বি। হ্যাঁ বলেন স্যার ওটা হাইড্রোক্সি প্রোপানল হবে না? হাইড্রোক্সি প্রোপানল হবে কেন? ওখানে কি দুইটা হাইড্রোক্সিল ছিল? না স্যার, ওই যে ব্রাঞ্চ আছে না এখানে, ব্রাঞ্চ আছে। এখন ব্রাঞ্চের ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি এটা ছাড়া অন্য কি উপস্থিত? না স্যার, অন্য কেউ উপস্থিত না। তাহলে এটা ব্রাঞ্চে হবে না, এটা আমি মূল কার্যকরী মূলক হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, মানে স্যার 2-3টা থাকলে তখন আর কি। একাধিক থাকলে পরে তখন আপনাকে চিন্তা করতে হবে, আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো। আচ্ছা, ধৈর্য। থ্যাংক ইউ। তাহলে এখন আমি আর একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, ধরেন এরকম একটা যৌগ লিখলাম CH2 ডাবল বন্ড CH CHOH CH3,
এবার নাম্বারিং কোন পাশ থেকে হবে? আমি কেউ কথা বলবেন না, আমি অপশন দিচ্ছি দুইটা, তারপরে আমি আপনাদের কাছ থেকে ভোট নিব। 1 2 কেউ কথা বলবেন না। 4 এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন কি হতে পারে স্যার? আরেকটা অপশন হতে পারে এরকম স্যার যে 1 2 3 আচ্ছা সরি 1 2 3 4। তাহলে বলেন নাম্বারিং কোনটা, লালটা না কালাটা? লালটা স্যার। ওয়াই? কার্যকরীমূলক যেখান থেকে কাছে। কার্যকরীমূলক তো ডাবল বন্ড তো এখান থেকে গেলে 1 নাম্বারই পান, এখান থেকে আসলে তো যে পরে পাইতেছেন 2 নম্বরে যে কার্যকরীমূলক পান। হয়ে গেছে ও কালাডা না স্যার কি স্যার এখান থেকে কালাডা স্যার 2 নাম্বার স্যার চেইন আগে স্যার লালটা হবে। স্যার কালারটা স্যার। তো স্যার কোনো ম্যাটার না এটার জন্য। ধৈর্য। গ্রুপ সি এর প্রায়োরিটি গ্রুপ এ থেকে গ্রুপ বি থেকে বেশি। গ্রুপ বি এর প্রায়োরিটি গ্রুপ এ থেকে বেশি। তাহলে বলেন এখন এই যে গ্রুপ বি আর গ্রুপ সি উপস্থিত, তার মধ্যে প্রায়োরিটি বেশি কার? গ্রুপ সি এর। তাহলে কোন দিক থেকে গেলে গ্রুপ সি আগে পাওয়া যায়? স্যার বাম ডান দিক থেকে বাম মানে লালটা স্যার, লালটা লালটা। তাহলে অ্যানসার হচ্ছে লালটা স্যার। তাহলে এখন আমরা অ্যানসার পেয়ে গেলাম, লাল হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, সো তাহলে এখন নাম্বারিং হয়ে গেল। এখন আপনি বলেন এখানে মূল চেইনে কার্বন কয়টা আছে? 4টা। 4 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে বিউট। এন না ইন স্যার? ইন ইন কততে আছে স্যার? 3 আর 4 এর মাঝখানে তাহলে 3 ইন। অলটা কয় নাম্বার? 2 অল। আগের এটা কি থাকবে না কাটা যাবে? কাটা যাবে স্যার, অবশ্যই কাটা যাবে। ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, আবার একটা ভাওয়েল, আগে থেকে কাটা যাবে। এখন আসেন আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করি আমি। স্যার ইন না এন কেমন বুঝবো? ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে। বন্ড দিয়ে বুঝবি। ডাবল বন্ড দিয়ে বোঝা যায়। আরে ভাই আমি পড়ি নাই ইন্টারে আর এসএসসি তে অর্গানিক কেমিস্ট্রি। ও তুমি অর্গানিক না পড়েই পাস করছো? জি স্যার, আমি অ্যানসারও করি নাই পরীক্ষায় এবং খুঁজছে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তারপরে তোমার এই সৎ সাহসের জন্য তোমাকে সাধুবাদ জানাই, কারণ অনেকে স্বীকার করতে চায় না। তো আমি অনেক বেশি খুশি যে তুমি সত্যি সত্যি স্বীকার করছো স্যার আমি না পড়ে পাস করছি। ভালো লাগে স্বীকার করতে, গর্ব পড়ালে করতে। স্যার ভালো হয় স্যার, আমিও পড়ি নাই স্যার, স্কিপ করে গেছি স্যার। ও আচ্ছা, এখানে কি সব নতুন লাগতেছে? জি স্যার। জি স্যার একদম নতুন, খালি অ্যালকাইন অ্যালকিন স্যার যা দেখি সব নতুন লাগে স্যার। ও আচ্ছা ঠিক আছে, ক্লাস করো, ক্লাস করার পরে যদি মনে হয় যে না স্যার এই জন্য স্যার ভালো যদি লাগতেছে স্যার আপনি তাহলে আমাদের বেসিকটা একটু পাশাপাশি একটু দিয়ে দিতেন স্যার, ভালো হতো, দ্রুত না যায় স্যার। তোমার কি মনে হয় তোমার যেগুলো পড়াচ্ছে এগুলো তোমার সিলেবাসে আছে? যে একটু খুঁজে দেখো তো। এই সেটাই তো স্যার অনেক ভালো হচ্ছে স্যার, এইভাবে স্যার একটু স্লোলি পড়ালে ভালো হয় স্যার। তোমাদের যা যা পড়েছে এর মধ্যে সিলেবাসে আমি ঢুকিয়ে নেই। এন্ড আমারে বলো এই ইএনই এটাও বাংলা ইন লিখছো, ইএন এটাকেও বাংলা ইন লিখছো, ওয়াইএন এটাকেও বাংলা আইন লিখছো, ওয়াইএন এটাকে আইন লিখছো। তাহলে বাংলা নামকরণের পার্থক্যটা বুঝতে পারছেন যে বাংলা নামকরণ করলে ঝামেলাটা কোন জায়গায় স্যার? জি স্যার। আপনি যদি এখানে ইএন ই দেন, দুইটা কাটা না দেন, তাহলে এক ধরনের নাম হবে, ই সহ আরেক ধরনের নাম হবে। স্যার নাম যদি স্যার মানে ভুল করি তাহলে কি সমস্যা? মানে নাম ভুল করলে মানে স্যার জিনিসটা ঠিকই রাখলাম, মানে হয়তো বা একটা লেটার বেশি দিলাম কম দিলাম। এটা তো তোমার পরীক্ষায় তো তোমার এই অবশ্যই ভার্সিটি পরীক্ষায় এসে জিজ্ঞেস করবে এই যোগটার নাম কি লিখো, ঠিক আছে? তুমি এই জায়গায় ভুল টুল চিন্তা বাদ দাও, তুমি জাস্ট বেসিক ক্লিয়ার করো। এখন তুমি বলবা যে স্যার ধরেন এমন হইলো যে ভাওয়েল কনসোনেন্ট মিলা গেল, তাহলে কি ইটা কাটা যাবে? না স্যার যাবে না। কেন যাবে না সেটা আমি এক্সপ্লেইন করি এখন। সেটা হচ্ছে ধরেন এমন একটা যোগ দিলাম, আমি সেম যোগটা এখানে একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ছোট্ট একটা চেঞ্জ করব। নাম্বারিং কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? জি স্যার। ইএনই লিখলাম। এখন অল কয়টা আসলে? অল স্যার দুইটা। এক নম্বরে একটা, দুই নম্বরে একটা, তাহলে 1 2। আচ্ছা 1 এর পরে কমা কেন দিবা? আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, বিউট তো একটা আমি অ্যালফাবেট দিয়ে লিখছিলাম, অ্যালফাবেটের পরে নাম্বার লিখলে হাইফেন দিতে হয়, আবার নাম্বারের পরে অ্যালফাবেট লিখলে হাইফেন দিতে হয়। দেন আপনি দেখেন আবার অ্যালফাবেটের পরে নাম্বার লিখছেন হাইফেন দিছে, বাট দুইটা অ্যালফাবেট যদি হয় পাশাপাশি লিখেন 1 আর 2, তার মানে কিন্তু 12।
জি স্যার এটা বাট এটা তো 12 না, এটা একে একটা দুই একটা। সো নাম হচ্ছে এরকম যে ওই যে ক্লাসে বলছিলাম যে অমুক অনেক দ্বারা বাসা রামপুরা, শার্ট পরে আসছে, এটা চুল এত বড় লম্বা, হ্যাঁ, তার হাইট এত, তার বয়স এত। তার মানে আপনি যে 1 আর 2 বলছেন, ব্যাপারটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করছেন, আপনি হচ্ছে এটাকে স্পেসিফাই করছেন। সো একে একটা আছে, দুই একটা আছে, কি আছে স্যার? দুইটা অল আছে। অল আছে। এখন দেখেন অল ডায়ল, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। এবার কি ই কাটা যাবে স্যার? না স্যার না স্যার হ্যাঁ স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার তাইলে আমরা মোটামুটি নাম শিখলাম। এখন আরেকটা নাম একটু দেখি। ধরেন এরকম একটা নাম দিলাম যে ক্লোরো আছে, CH2 CHOH CHNO2 C ডাবল বন্ড C। ওকে, এবার বলেন আপনি নামকরণ কোন পাশ থেকে করবেন, নাম্বারিং কিভাবে করবেন, মেইন চেইন কোনটা? মেইন চেইন অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা। তাহলে এই পাশে ডান পাশেরটা। এই গান ছেড়ে রাখছে এটা। চলো যাই বহুদূর গান ছেড়ে রাখছো। আচ্ছা, নাম্বারিং কোন পাশ থেকে হবে বলেন? অবশ্যই CSS থেকে, বিকজ গ্রুপ সি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। 1 2 3 4 5 6। ক্লিয়ার? জি স্যার ওকে, এবার দেখেন OH আছে, NO2 আছে, Cl আছে। Cl হলো গ্রুপ A, OH হলো গ্রুপ C, NO2 নাইট্রো হচ্ছে গ্রুপ A, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড হলো গ্রুপ B, আর COOH হচ্ছে গ্রুপ C। তাহলে এখন বলেন আপনি গ্রুপ C এর মধ্যে দুজন আছে, তাহলে C এর এখন বলেন প্রেসিডেন্ট উপস্থিত, তার সাথে ওবায়দুল কাদের উপস্থিত। তাহলে ওবায়দুল কাদের কি প্রেসিডেন্টের পাশে যেয়ে বসবে না সাইডে বসবে? সাইডে বসবে স্যার। সাইডে বসবে স্যার ওবায়দুল কাদের এখন প্রিফিক্সে চলে আসবে স্যার। জি স্যার। জি স্যার ওকা প্রিফিক্সে চলে আসবে। তাহলে এখন নাইট্রো সেও প্রিফিক্সে আসবে, গ্রুপ এ যেহেতু প্রিফিক্সে বসবে কোনো অপশন নাই। বি তো অবশ্যই ওয়ার্ড রুটের পরে বসবে যেহেতু সে সবসময় সাফিক্সে বসে। সিও ওয়ার্ড রুটের পরে বসবে, বাট বি এর চেয়ে সি এর প্রায়োরিটি বেশি হলে সি কে সবার পরে স্থান দিব। জি স্যার জি স্যার ওকে, এবার বলবেন স্যার ওবায়দুল কাদের মানে আমাদের হাইড্রোক্সিল আর এখানে যে নাইট্রো এই যে ক্লোরো, এরা তো স্যার গ্রুপ এ আর সি। এবার আমি কি করব স্যার? সি কে আগে লিখবো না এ কে আগে লিখবো? কোনটা আগে লিখবো স্যার? কে আগে লিখবো? আর একে না আগে স্যার, লিখবো। এবার এসে আর কোনো চিন্তা নাই, সবই প্রিফিক্স। প্রিফিক্স যখন হয়ে গেছে এখন সে গ্রুপ সি না গ্রুপ বি না কিচ্ছু মানবো না। ধরেন ব্যাপারটা হয়ে গেলে এখন সে হচ্ছে ক্ষমতায় নাই আর। জি স্যার। ক্ষমতায় আছে ঠিক সে, হয়ে গেছে স্যার বিএমপি। বিএনপি না, তার ক্ষমতা নাই এখন। ধরেন সে মন্ত্রিত্ব হারায় ফেলছে, আগে তো মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব হারায় ফেলছে। স্যার এখানে কি বললেন স্যার, আবার একটু বলেন স্যার। যেটা তখন কি বললাম সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আসবে স্যার? তখন অ্যালফাবেটিক্যালি আসবে। যেটা বলছি OH তো গ্রুপ সি এর, নাইট্রো গ্রুপ এ এর, ক্লোরিনো গ্রুপ এ এর। তার মানে এ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এরা মেম্বার অফ পার্লামেন্ট, এরা সবসময় প্রিফিক্সে বসে। কিন্তু OH হচ্ছে কি ছিল আমাদের? মন্ত্রী ছিল। মন্ত্রী আর এমপির মধ্যে পার্থক্য বুঝেন তো? জি জি স্যার স্যার। তো এখন তো প্রাইম মিনিস্টার চলে আসছে, যেন ওবায়দুল কাদের তো আর মন্ত্রিত্ব ধরে নাই অ্যাকর্ডিং টু আওয়ার রুলস। তাহলে সে হয়ে গেলে এখন সে একজন, সেও তো একজন মেম্বার অফ পার্লামেন্ট। জি স্যার তাহলে সে এখন কি গ্রুপ সি আর আছে না নাকি সেও প্রিফিক্স হয়ে গেছে? না স্যার সেও প্রিফিক্স। প্রিফিক্স তার মানে স্যার। শুরুতেই বসবে। এখন এখন আপনার মাথায় আসতে পারতেছে স্যার এ তো গ্রুপ এ এর প্রিফিক্স, এটা তো গ্রুপ সি বাট তারপরও প্রিফিক্স, এটা তো গ্রুপ এ তার প্রিফিক্স। তাহলে এখন আমি যে প্রিফিক্স গুলো লিখবো, যেহেতু হাইড্রোক্সিলটা প্রিফিক্সে বসবে, বসুক, বাট তারপরে তো গ্রুপ সি। এই চিন্তাটা মাথায় আসছে কিনা? জি স্যার তাহলে এর তো প্রায়োরিটি দেওয়া উচিত। জি না, যখন মেম্বার অফ পার্লামেন্ট সবাই সেম, ঠিক স্যার, আগে বলবে না। তখন আমাকে অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে হবে। তাহলে এখন বলেন ক্লোরিন লিখতে শুরু হয় ক্লোরো দিয়ে, CHLORO, OH টার নাম হয় হাইড্রোক্সি, H দিয়ে, নাইট্রো। নাইট্রো শুরু হয় N দিয়ে, নাইট্রো। এখন আপনারা বলবেন স্যার অনেক শয়তানি বুদ্ধিগুলো অনেকের মাথায়। আমি শয়তানি বুদ্ধিগুলো কি কি ঘুরে আমি জানি, কারণ আমি শয়তানি করতাম তো এরকম, আমি যখন করতাম তখন। এখন ধরেন আপনি জৈবিকের নাম লিখবেন, তাহলে এখন বলেন ক্লোরো আগে না হাইড্রোক্সি আগে না নাইট্রো আগে? ক্লোরো আগে। ক্লোরো আগে। ক্লোরো কয় নম্বরে স্যার? 6 নম্বরে। তাহলে 6, দেন আপনি একটা হাইফেন দিবেন, ক্লোরো। নাম লেখার সময় প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটাল দিলে বাকি সব স্মল লেটার। 6 ক্লোরো। তারপরে কি লিখবেন? হাইড্রোক্সি না নাইট্রো? হাইড্রোক্সি। কয় নাম্বার হাইড্রোক্সি? 5 নম্বরে। তাহলে একটা হাইফেন দিয়ে 5 লিখলেন। তার মানে ব্যাপারটা দেখেন, আপনি বলছেন 6 নম্বরে একটা ক্লোরো আছে, 5 নম্বরে একটা হাইড্রোক্সি আছে। মানে আপনি কিন্তু মৌখিকভাবে বলছেন আর লিখছেন 5 নম্বরে একটা হাইড্রোক্সি আছে, তারপরে কি আছে? 4 নম্বরে একটা নাইট্রো আছে। আমি কিন্তু একটা ভুল করে ফেলছি অলরেডি। আমি কিন্তু বলছি শুরুটা ক্যাপিটাল দিলে বাকি সব স্মল লেটার, এই এইচটা স্মল লেটার হবে।
4 নাইট্রো। প্রিফিক্স শেষ, প্রিফিক্স আর বাকি আছে? দেখেন তো প্রিফিক্স আর বাকি আছে? স্যার না স্যার আচ্ছা, তাহলে এবার হবে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট বলতে 6 কার্বনের ওয়ার্ড রুট কি? হেক্স। ঠিক স্যার। আর নামের মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, অ্যালফাবেটের মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না, যেগুলো হাইফেন দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে হচ্ছে গ্যাপ। তাহলে হেক্স। এখন হেক্স এর পরে এন না ইন? ইন স্যার। ইন দুইটার তিনের মাঝখানে ইন থাকে। যখন এরকম দুইটা নাম্বারের মাঝখানে কোনো একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন ছোট নাম্বারটাকে লিখতে হয়। তাহলে হেক্স 2। স্যার ছোট ডাবল বন্ড নাম্বার থাকলে 2 আর 3 এর মধ্যে ছোট কে? 2। স্যার 2। ওকে, 2 তাহলে 2 এর পরে 2 তে 2 আর 3 এর মাঝখানে কি আছে? ইন না আইন? ইন স্যার। ইন তাহলে ইএন লিখলেন। তারপরে এক নম্বরে কি আছে? একটা ওইক অ্যাসিড। ঠিক আছে অনেকেই বলবে স্যার ওইক অ্যাসিডের উপরে তো কোনো বস নাই, তাহলে ওইক অ্যাসিড তো সবসময় এক নম্বরেই বসবে। আলাদা করে এক ওইক অ্যাসিড লেখার মানে কি? আপনি চাইলে নাও লিখতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। এখন বলেন ই কি কাটা যাবে নাকি যাবে না? যাবে স্যার যাবে। যাবে স্যার যাবে স্যার, দুইটা কনসেপ্ট। তার মানে নাম লিখতে গিয়ে আবার পরীক্ষার খাতে এইভাবে লেখা কাটা দিয়ে দিন না, হ্যাঁ? পরীক্ষার খাতে এটা লিখবেনই না। কি বুঝলেন? জি স্যার। বলবেন যে না আশিক স্যার তো কাটা দিয়ে দেখাইছে, আমিও দেখাইছি। ওকে, নামকরণ শেষ। এবার আসেন আইসোমারিজম। আইসোমারিজম অবশ্যই 9 10 এ পড়ছেন, যারা ইন্টারমিডিয়েটে অর্গানিক পড়েন তারা 9 10 এ পড়ছে অন্তত, পড়ছে না? জি স্যার। জি স্যার শোনো, তোমরা যারা বলছো যে স্যার আমি তো স্যার না পড়ে আসছি, আমার গল্প শোনো। আমি যখন ক্লাস 10 এ ছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি গ্রাম থেকে আসছিলাম। এসএসসি পরীক্ষার সময় আমি আমাদের লাস্টে যে একটা চ্যাপ্টার ছিল, আমাদের পুরাতন সিলেবাসে চ্যাপ্টার ছিল মোট 16টা না 17টা ছিল, 16টা মেবি ছিল। আমি 12টা চ্যাপ্টার পড়ছিলাম, 12টা চ্যাপ্টার পরে A+ পেয়েছিলাম, বাকিগুলো পড়তাম না কারণ ওগুলো কঠিন চ্যাপ্টার ছিল। ঠিক আছে? জি স্যার। এবং তার মধ্যে একটা ছিল অর্গানিক। তো যখন আমি ঢাকায় প্রথম আসি, ঢাকায় প্রথম আসার পরে আমি হচ্ছে যখন ক্লাস করি, তখন আমাকে প্রথম ক্লাসে এসে টিচার বলছিল, ছেলে ছিল মিথেন, বলছিল যোগাযোগের প্রথম সদস্য কি? দুনিয়ার সবাই চিল্লান দিয়ে বললো যে মিথেন। মনে হচ্ছে সবার কমন পড়ছে, কিন্তু আমার তো কমন পড়ে নাই, কারণ আমি তো মিথেন সম্পর্কে শুনি নাই কোনোদিন জীবনে। তো সেই আমি আজকে আপনাদেরকে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি। তো যারা ভাবছেন যে স্যার আমি তো স্যার না পড়ে পাস করছি, ভয় পাওয়ার কিছু নাই। গত সেমিস্টারে এমনও স্টুডেন্ট ছিল যে অর্গানিক কেমিস্ট্রি জীবনে কোনোদিন ধরেও দেখে নাই, সে লাস্টে এসে বলছে স্যার আমার স্যার 2 সেটটা অর্গানিক কেমিস্ট্রি বই সাজেস্ট করেন স্যার, এবং সে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে অলরেডি। তো ভয় পাওয়ার কিছু না, যারা সবচেয়ে বেশি ভয় পায় তারাই আলটিমেটলি হচ্ছে এই জিনিসটার প্রতি অনেক বেশি পরিমাণ ফ্যাসিনেশন তাদের মধ্যে ক্রিয়েট হয়। তো আপনাদের মধ্যে হবে হোপফুলি। আইসোমারিজম বা সমানতা। সমানতা মানে কি বলেন? আণবিক সংকেত একই থাকবে বাট গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন রকম হবে। সমানতাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে কি? স্টেরিও। স্টেরিও স্টেরিও সমানতা। স্ট্রাকচারাল আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম। পড়ছেন আপনারা? যারা পড়েন নাই তারা নতুন করে শুনেন। স্ট্রাকচারাল আইসোমারিজমকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চেইন, আর একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, মেটামারিজম মেটামারিজম টটোমারিজম another one is metamerism, টোটোমারিজম। আর এটা হচ্ছে টটোমারিজম। আর স্টেরিও সমানতা দুই ধরনের, একটা হচ্ছে জিওমেট্রি, একটা হচ্ছে অপটিক্যাল। তো আমরা অ্যালকোহলের মধ্যে বেসিক্যালি চেইন আইসোমারিজম, এই সাউন্ড হচ্ছে কার? অফ করো। অ্যালকোহলের মধ্যে আমরা চেইন আইসোমারিজম আর পজিশন আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম দেখতে পাই। চেইন আইসোমারিজম মানে আণবিক সংকেত একই থাকবে কিন্তু গঠনগত দিক দিয়ে দেখা যাবে মূল চেইনে বা মূল শিকলে কার্বন সংখ্যা ভিন্ন। পজিশন আইসোমারিজম মানে ফাংশনাল গ্রুপের পজিশন ভিন্ন রকম হবে। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে দুইটা একই আণবিক সংকেতের যৌগ বাট দুইটা ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ থাকে। যেমন অ্যালকোহল একটা যৌগ যদি হয় তার একটা ইথার সমন্বয় থাকে। মেটামারিজম মানে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। আর টটোমারিজম মানে একটা গতিশীল সমন্বয়। এটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, অ্যালডিহাইড কিটোন পড়াতে গেলে আসবে, তখন দেখাবো। তো আমরা চেইন আর পজিশনটা বুঝি, স্টেপ বাই স্টেপ হয়তো বা কোনোদিন ফাংশনালটাও দেখে ফেলবো, কোনোদিন মেটামারিজমও দেখে ফেলবো, কোনোদিন টটোমারিজমও দেখে ফেলবো। আর অপটিক্যালটা আমরা দেখবো, অপটিক্যাল জিওমেট্রিক আপনাদেরকে, আর এগুলো আপনাদেরকে কুন্ডু স্যার পড়াবে, ঠিক আছে? পড়াচ্ছে অলরেডি। তো আমি জাস্ট চেইন আর পজিশন নিয়ে বলছি। তাহলে এখন দেখেন চেইন আইসোমারিজম, আমি একটা যৌগ লিখছি CH3 CH2 CH2OH, ঠিক আছে? আরেকটা CH2 দিই, আর আরেকটা যৌগ লিখলাম CH3
CH3 CH2 OH। তাহলে এখন দেখেন এখানে মূল শিকল যদি বলি, এখানে মূল শিকল হচ্ছে এই যে এটাই, এখানে মূল শিকলে কার্বন সংখ্যা 4, বাট এটাতে মূল শিকল কিভাবে বলবেন স্যার? মূল শিকল বলতে আসলে কি বোঝায়? শিকল যখন আপনি কোন একটা জিনিসকে ধরবেন, হ্যাঁ, শিকল ধরতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি ধরেন আপনি বাম পাশ থেকে ডান পাশে শিকল কাউন্ট করছেন, জিনিসটা যেরকম যে এই যে চেইন হচ্ছে গেল, এখানে একটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন হচ্ছে শিকলের মতো, চিন্তা করুন এরকম করে, এই যে এরকম করে শিকলের মতো হলো না যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তারপর আরেকটা কার্বন এইদিকে। তো ব্যাপারটা হলো এরকম যে এরকম 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 আর এদিকে একটা এরকম। তাহলে বলেন তো মূল শিকল কোনটা হবে? স্যার প্রথমটা। এটাকেও চিন্তা করতে পারেন, আপনি এটাকেও চিন্তা করতে পারেন, আপনি এবার কি করতে পারেন স্যার? এটাকেও চিন্তা করতে পারেন। বাট চিন্তা যেভাবেই করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে দিক দিয়ে গেলে কার্বন সংখ্যা বেশি সেটা হলো মূল শিকল। বাট এই যৌগটার ক্ষেত্রে যেদিকেই যান সেদিকেই সব সেম। দেখেন একটু চিন্তা করে। এখন দেখেন এটার মূল শিকলে কার্বন, আমি এটাকে ধরলাম, ধরে নিলাম এটাই মূল শিকল, কথার কথা, আমি কিন্তু বাকিগুলোরও ধরলেও পারতাম, বাট এটারই ধরলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, আমি একটা জিনিস বলছি আপনাদেরকে, আপনারা ধরতে পারেন নাই। এই যে যৌগটা যদি আমি মূল শিকল এটা চিন্তা করতাম, এই যে এখানে একটা কার্বন কার্বন কার্বন, এখানে একটা কার্বন আর এখানে এটা তো হতো না, কারণ এই পাশে কার্যকরী দেখেন মূলক তো এখানে কার্যকরী মূলক সহ চেইন হবে, গ্রুপ সি কে ইনক্লুড করে চেইন হতে হবে, এটা কিন্তু গ্রুপ সি কে ইনক্লুড করে চেইন হয়, বাট এটা কিন্তু এই যে এটা কিন্তু গ্রুপ সি কে ইনক্লুড করে চেইন হয় না, গ্রুপ সি এখানে নাই, তার মানে এটা হবে না। ঠিক আছে, বাকি দুটো হচ্ছে অপশন। তো বাকি দুটো যেহেতু অপশন, বাকি দুটোর মধ্যে আপনি যে কোনো একটা ধরলেই পারেন। ঠিক আছে, তো আমি ধরলাম প্রথমটারই ধরলাম। এখন দেখেন তো প্রথম যৌগটার মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা? 4টা। আর এটার মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা? 3টা। তাহলে চেইনে কার্বন সংখ্যার ভিন্নতার জন্য যে সমানতাটাকে বলে চেইন সমানতা বা চেইন আইসোমারিজম গেল এটা। এবার আসেন এই জিনিসটা CH3 CH2 CH2 OH, এখানে হাইড্রোক্সিলটা 1 নম্বরে, আর আরেকটা যৌগ যদি আমি আঁকি, যেটা কিনা আমি আপনাদেরকে নামকরণে দেখাইছিলাম, যে একটা প্রোপানল 1 আর একটা কি প্রোপানল 2। তো কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে সমানতা সেটাকে বলা হচ্ছে অবস্থান সমানতা। দুজনের দেখেন C3H8O, দুজনের আণবিক সংকেত সেম কিন্তু গঠনগত দিক দিয়ে ভিন্ন, শুধুমাত্র তাদের কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার জন্যই ভিন্ন, দ্যাট ইজ এটাকে বলা হচ্ছে পজিশন আইসোমারিজম বা অবস্থান সমানতা। বুঝা গেল? অপটিক্যালটা আপনাদেরকে কুন্ডু স্যার পড়ায় দিবে। এবার আসেন, এই ক্লাস রেকর্ড হচ্ছে তো? জি স্যার। ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, আপনাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার। জি স্যার। আমি 5 মিনিট সময় নিব, তারপরে ছেড়ে দিব। ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহলে আমরা যেটা, যে কোনো একটা, আমরা তো অ্যালকোহল করব, অ্যালডিহাইড করব, জৈব অ্যাসিড করব, জৈব অ্যাসিডের জাতক করব, অ্যামিন করব, যতগুলোই পড়ি না কেন আমরা কিন্তু এই একটা নির্দিষ্ট সিকোয়েন্সে পড়াশোনা করব। ইটস লাইক আমি শুরুতে হচ্ছে তার স্ট্রাকচার নিয়ে কথা বলবো, তারপরে তার নামকরণ নিয়ে কথা বলবো, তারপরে তার আইসোমারিজম নিয়ে কথা বলবো, তারপরে ফিজিক্যাল প্রপার্টিজ আসবে, তারপরে জেনারেল প্রিপারেশন মেথড, তারপরে বা এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন, বাকি রিঅ্যাকশন যা আছে বলবো। সো ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে আমরা যে কোনো একটা চ্যাপ্টারে যখনই ফিজিক্যাল প্রপার্টিজ দেব, শুরুতে অর্ডার এন্ড টেস্ট, স্বাদ এবং গন্ধ কেমন, ঠিক আছে? তো লোয়ার অ্যালকোহল, মানে লোয়ার অ্যালকোহল হচ্ছে লোয়ার মলিকুলার ওয়েট বিশিষ্ট অ্যালকোহল, লোয়ার এমডব্লিউ অ্যালকোহল। এমডব্লিউ মানে মলিকুলার ওয়েট, মানে আণবিক ভর। লোয়ার এমডব্লিউ অ্যালকোহল গুলো হয় ভোলাটাইল লিকুইড, ভোলাটাইল মানে উদ্বায়ী, ঠিক আছে? আর তাদের অর্ডারটা হবে অ্যালকোহলিক অর্ডার। বললেন স্যার অ্যালকোহলের অর্ডার আবার অ্যালকোহলিক অর্ডার, কি বলতেছেন এগুলা? অ্যালকোহল বলতে বেসিক্যালি ইথানলকে বোঝায়। কেন? পৃথিবীতে যদি 100 মেট্রিক টন ইথানল অ্যালকোহল প্রোডাকশন হয়েছে প্রত্যেক বছর, তার মধ্যে 90 মেট্রিক টন হবে হচ্ছে ইথানল। দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা অ্যালকোহল বলে ইথানলকে বোঝায়। এবং আমরা যে বলি অ্যালকোহলিক সে একজন, বা অ্যালকোহলিক ড্রিঙ্কস খাচ্ছে, সেটা কিন্তু সবই হচ্ছে ইথানলের একটা সার্টেন পার্সেন্টেজ, ঠিক আছে? আর অ্যালকোহলিক অর্ডার করতে অ্যালকোহলের যে একটা গন্ধ, এই ধরনের গন্ধ কোনো গন্ধের সাথে মিলে না। তো অ্যালকোহল বা ইথানলের যে স্মেলটা, প্রত্যেকটা অ্যালকোহলের যেগুলো এখানে লিকুইড হয় এবং যাদের মলিকুলার ওয়েট অনেক কম হয়, তাদের সবার গন্ধটা প্রায় সিমিলার হয়। দ্যাট ইজ এটা আমরা বলেছি অ্যালকোহলিক। আর ভোলাটাইল মানে উদ্বায়ী লিকুইড। আপনারা যখন ল্যাব করতে আসবেন, হোপফুলি এই প্যান্ডেমিকের পরে ল্যাব করতে আসলে আপনাদের যদি সাথে যদি আমার ল্যাব থাকে বা না থাকুক, আমি তো ল্যাবে আসি মাঝে মাঝে, আপনারা এই কোশ্চেন আমাকে করবেন, স্যার আপনি বলছিলেন যে অ্যালকোহল হচ্ছে ভোলাটাইল, মানে উদ্বায়ী হলে কি হবে স্যার? এটা খুব ইজিলি বাষ্পীভূত হবে। তার মানে আপনার নাকে যদি স্মেল আসে, আপনি গন্ধ পাবেন। যেমন আপনি যদি অকটেন স্টেশন বা ডিজেল স্টেশনের পাশে যান, গিয়ে দেখবেন ওখানে খুব সুন্দর অকটেন বা ডিজেলের গন্ধ পাওয়া যায়, কারণ ওটা হচ্ছে খুবই উদ্বায়ী। তো সিমিলারলি আপনি যদি একটা ইথানলের বোতলের ঢাকনা খুলে রাখেন, তাহলে আপনি আশপাশে দেখবেন যে অ্যালকোহলের একটা স্মেল আসতেছে, ঠিক আছে? ওকে,
এই জন্য আমরা বললাম ভোলাটাইল লিকুইড। আর হচ্ছে তাদের টেস্টটা কেমন হবে? টেস্ট হবে বার্নিং টেস্ট, মানে পুড়ে গেলে কোনো জিনিসপত্র যেরকম টেস্ট হয় ওরকম একটা টেস্ট হবে, বার্নিং টেস্ট। ঠিক কি আছে? বলবো স্যার? হুম? মানে স্যার আপনি যে বললেন স্যার বলেন স্যার একটু ঢাকনা খুলে দেখান স্যার, গন্ধ পাওয়া যায় কিনা। ওকে, সো এখন এটা গেল, আপনারা হচ্ছে এটা করবেন। আর আপনারা হচ্ছে আমাকে একটু যেটা কি বলছিলাম সেটা হচ্ছে যে যদি মলিকুলার রেট বাড়ে, কম থাকলে তো লিকুইড, বাড়লে কি হবে? লিকুইড না সলিড? তাহলে solid হবে বাড়লে গ্যাস হবে? বলেন। মানে মলিকুলার রেট কম থাকলে যদি লিকুইড হয়, মলিকুলার রেট বাড়লে কি গ্যাস হবে? না স্যার না, সলিড Solid হবে। সলিড কি হবে? হয়ে যাবে। সলিড হয়ে যাবে। সলিড হবে। আচ্ছা। এর একটা এক্সাম্পল হচ্ছে মেনথল। মেনথল কিন্তু কাইন্ড অফ অ্যালকোহল। জি স্যার মেনথল কে কে নিছেন? মেনথল নিছেন কে কে জীবনে? জি স্যার আফটার শেভ নিচ্ছি স্যার। ব্যবহার করা হয়। আফটার শেভ ব্যবহার করে। এখন কথা হচ্ছে খালি আফটার শেভ ব্যবহার করে। সর্দি বেশি লাগলে স্যার মেন্থল দিলে কাজ হয়। আর কিছু চকলেট আছে ওগুলো কি অ্যালকোহল? সেন্টার ফ্রেশ খাইছেন, সেন্টার ফ্রুট খাইছেন, সবই মেনথল। ওগুলো কি অ্যালকোহল স্যার? মেনথল হচ্ছে মেনথলও আপনি ছিল। যখন খাবেন, আপনার জিহ্বাতে যখন আপনি ঠান্ডা টেস্ট অনুভূতি করবেন বা হয়। দিবেন, অনেকটা কুল সেন্সেশন হবে, ঠান্ডা একটা অনুভূতি হবে। যেমন হচ্ছে আপনি হ্যাঁ, সেন্টার ফ্রুট মানে কি বলে ফ্রুট বা সেন্টার ফ্রেশ খেলে যেরকম হয়, হ্যাঁ, বা সেন্টার শক খেলে বা ভিক্সের যেসব চকলেট গুলো আছে কাশি হইলে খান, ওগুলো সবই হচ্ছে মেনথল থাকে। ঠিক আছে? কি বলছে বুঝছেন? জি স্যার। জি স্যার ওকে, সো আমরা আজকে এখানেই স্টপ করলাম। আমরা নেক্সট দিনে এসে পরের বাকি পড়াশোনা করব। আমি হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার অফ করি, আমি পার্টিসিপেন্টদের একটু দেখি পার্টিসিপেন্ট স্যার কারা কারা রেকর্ডটা আছে। কি স্যার এখনই দিবেন স্যার?